প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে আজকে এবিটিএ 2025 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম দ্বিপদ বিভাজন নিয়ে। আজকে আমরা এই এবিটিএ 2025 সালে যতগুলো পেপারে 4 মার্কের জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সবটা অঙ্ক আজকে সমাধান করব। প্রসঙ্গত বলে রাখি, দুই ধরনের স্টুডেন্টের জন্য কিন্তু এই ক্লাসটি। এক ধরনের স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত এই চ্যাপ্টারটিকে শুরুই করেনি, তারা ফিল করতে পারে স্যার আপনি স্টেপ বাই স্টেপ বোঝান, ফুল কন্টেন্ট সামনে রেখে, পুরো ছককে সামনে রেখে, যাতে আমরা এই ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটিকে বুঝতে পারি। তো তাদের জন্য প্রথম থেকে শুরু করে লাস্ট অব দি ক্লাসটি। আর আরেক টাইপের স্টুডেন্ট যারা হয়তো এখন টেস্ট এবার পরীক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিস করছে, তাদের জন্য কোনো একটা অঙ্ক আটকে গেলেই ডেসক্রিপশন বক্সে গেলেই অঙ্কের দাগ নাম্বারের পাশে রয়েছে সময়, তোমরা সেই টাইমে ক্লিক করলেই না পারা অঙ্কটি তোমার সামনে চলে আসবে। তো চলো শুরু করি তাহলে আজকের ক্লাস। তবে শুরু করার আগে আরেকটা কথা বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ ইতিমধ্যে একটার পর একটা চ্যাপ্টার কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকছি। এবিটি এর সলিউশন, তার ফুল কন্টেন্ট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তাছাড়াও রয়েছে পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স বা টিপস। অপেক্ষা করো সবাই, চ্যানেলের নজর রাখো, তোমরা অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেই এই চ্যানেল থেকে। যাই হোক, তো আগে আমরা দেখে নিই এই চ্যাপ্টারটার অ্যাকচুয়াল কন্টেন্টটা কী, এর ব্লু প্রিন্ট কী। তো মাথায় রাখবে, এই দ্বিপদ বিভাজন এই চ্যাপ্টার কিন্তু যে ম্যাথামেটিক্সের শাখা থেকে নেওয়া, সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। কি বললাম? সম্ভাবনা। আর যখনই আমরা সম্ভাবনা বললাম না, তখনই এখানে একটা প্রশ্ন তোমাদের মাথায় জেগে ওঠে, স্যার আমরা সম্ভাবনা কার বের করি? আমরা কিন্তু সম্ভাবনা বের করি ঘটনার। ক্লিয়ার? কোনো একটা ঘটনার সম্ভাবনা বের করি। তাহলে আমরা সম্ভাবনা কার বের করি? উত্তর হচ্ছে কি? ঘটনার। স্যার ঠিক আছে, মানলাম আমরা ঘটনার সম্ভাবনা বের করি, কিন্তু এই ঘটনাটা কেমন করে জন্ম হয়? একটা ঘটনার কেমন করে জন্ম হয়? উত্তর একটাই, পরীক্ষার মাধ্যমে। তুমি এক্সাম দেবে, তবে না তুমি বুঝতে পারবে তুমি পাস করবে না ফেল করবে। তো পাস করা একটা ঘটনা, ফেল করা দুর্ঘটনা। সে দুর্ঘটনা হোক সুঘটনা হোক, হলো তো ঘটনা। তো এই ঘটনার জন্ম কেমন করে? এক্সামের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। তার মানে এই ঘটনার জন্ম ওর জন্ম রহস্য হচ্ছে কি? পরীক্ষা। ওর জন্ম রহস্য পরীক্ষা। ক্লিয়ার? তার মানে আমরা এই সম্ভাবনা থেকে একটা ডাইরেকশন পেলাম। আমরা সম্ভাবনা কার বের করব? ঘটনার। আর ঘটনার জন্ম কেমন করে? পরীক্ষার মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই চ্যাপ্টারটা কেন? যখন সম্ভাবনা চ্যাপ্টারটা রয়েছে তখন তো মাথায় রাখবে, কোনো একটা সমসম্ভব পরীক্ষা যদি পুনরাবৃত্তি হয়, এনবার পুনরাবৃত্তি হচ্ছে, কেমন? যেমন ধরো তুমি একটা ছক্কাকে 5 বার তুমি ছুড়ছো, কিংবা একটা কয়েনকে তুমি 8 বার টস করছো। ক্লিয়ার? পুনরাবৃত্তি করছো। প্রথমবার টস করলে, দ্বিতীয়বার টস করলে, তৃতীয়বার টস করলে, এরকম করে 8 বার টস করছো। তো যদি এরকম ব্যাপার থাকে, তখনই কিন্তু আমরা ব্যবহার করি এই দ্বিপদ বিভাজন চ্যাপ্টার। তাছাড়া এর আরও অনেক কনসেপ্ট আছে, যেহেতু আমাদের ক্লাসটা ওয়ান শট, বুঝতেই পারছো, ডিটেলসে বললে অনেক বড় হয়ে যাবে, তাই আমি বিশেষ কিছু বলছি না। জাস্ট খালি এটুকু জেনে রাখো যে সম্ভাবনা আমরা বের করি ঘটনার, আর ঘটনা তার জন্ম রহস্য হচ্ছে কি? পরীক্ষার মাধ্যমে। তো আমরা যখন সমসম্ভব পরীক্ষা, একই শর্তের মধ্যে যখন সমসম্ভব পরীক্ষা এনবার পুনরাবৃত্তি করছি, এনবার বলতে 5 বার, 10 বার, 15 বার, 20 বার, কেমন যখন রিপিট করছি, পুনরাবৃত্তি করছি, তখন কিন্তু এই চ্যাপ্টারটার আমাদের হেল্প লাগে। আচ্ছা, এবার চলে আসছি আমরা এই চ্যাপ্টারের ব্লু প্রিন্ট, একটা নকশাই, কেমন, যাতে এই নকশা দেখে আমরা পুরো চ্যাপ্টারটার ওয়ার্কিং রুলসটা বুঝতে পারি। আমাদের প্রথম ডিউটি হচ্ছে, যখন আমাকে কোনো অঙ্ক দেবে না, অঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে
যে সাফল্যের সম্ভাবনা, যাকে আমি পি নাম দিয়ে ডাকছি, কেমন সাফল্যের সম্ভাবনা কি? পি এর পরিচয় কি? সাফল্যের সম্ভাবনা। সাফল্যের সম্ভাবনা আমরা কিউ বের করব, এই চ্যাপ্টারে যেমন পি বের করব, এবার কিউ নির্ণয় করব। স্যার কিউ মানে কি? কিউ মানে হচ্ছে অসাফল্যের সম্ভাবনা। অসাফল্যের সম্ভাবনা। আর আমরা এন এর মানটা বের করব। স্যার এন এর মানটা কি? তুমি কতবার পুনরাবৃত্তি করছো, তুমি একটা কয়েনকে কতবার থ্রো করছো, কতবার টস করছো, একটা ছক্কাকে কতবার থ্রো করছো, কতবার ছুটছো, কেমন? তো সেই সংখ্যাটাকে এখানে লিখব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটাকে সুন্দর করে পড়বে বা কোনো ডেটা পাবে, সেখান থেকে তোমাকে প্রথমে পি এর মান বের করতে হবে, কিউ এর মান বের করতে হবে, এন এর মান বের করতে হবে। এটা প্রথম কাজ। এখন প্রশ্ন, স্যার আপনি যখন বললেন বের করতে হবে, নিশ্চয়ই এই বের করা কাজটা কিন্তু খুব সহজ হবে না। তা আপনি বলে দিন যে কত রকম ওয়ে আমাদের সামনে থাকতে পারে, যে ওয়েগুলোকে আমি মাথায় রাখতে গেলে খুব সহজে এন পি কিউ এর মানটা বের করতে পারবো। তো দেখো, তোমাদের দু রকমের প্রশ্ন হয়। এক হচ্ছে বিবৃতিমূলক, মানে তুমি অঙ্কটাকে পড়বে, পড়তে 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 তোমাকে পি কিউ এন এর মানটা বের করতে হবে, ভাষা দিয়ে দিবে, ভাষাটাকে পড়ে বের করতে হবে, এটা একরকম। আর এক রকম কি? আর এক রকম তোমাকে কিছু ইনফরমেশান দিয়ে দেবে। কি ইনফরমেশান দেবে? যেমন ধরো তোমাকে ওরা বলে দিল যে একটা দ্বিপদ বিভাজনের মধ্যক, একটা দ্বিপদ বিভাজনের মধ্যক তোমাকে ধরো দিয়ে দিয়েছে, তোমাকে দ্বিপদ বিভাজনের ভেদমান তোমাকে দিয়ে দিয়েছে, কেমন? তারপর কিছু জিনিস জানতে চেয়েছে। তার মানে ভাবো দু ধরনের অঙ্ক, এক ধরনের অঙ্কে তোমাকে ভাষা দিয়ে দেবে, ওই ভাষা পড়ে পড়ে পি এর মান, ভাষা পড়ে কিউ এর মান, ভাষা পড়ে এন এর মানটা লিখতে হবে। আরেকটা টাইপ তোমাকে ভাষা দিল না, বললো কি একটা দ্বিপদ বিভাজনের মধ্যক এত, ধরো 3 দিয়ে দিল, ভেদমান 1/3, এরকম একটা সংখ্যা দিয়ে দিল, কেমন? এবার ওই ইনফরমেশনের হেল্প নিয়ে তোমাকে এন পি কিউ এর মানটা বের করতে হবে। তো ভাষাওয়ালা অঙ্ক তো বুঝতেই পারছো, অঙ্ক পড়ে করব, বাট এক্ষেত্রে আমরা কি করব একটু বলে দিই। দেখো, একটা দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে মধ্যকের ফর্মুলা হচ্ছে এনপি, কেমন? এটা হচ্ছে মধ্যকের ফর্মুলা। তো এনপি তুমি পেয়ে গেছো, তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যেহেতু। আচ্ছা, ভেদমান, স্যার ভেদমানের সূত্র কি? এন ইন্টু পি ইন্টু কিউ, কেমন? এন ইন্টু পি ইন্টু কিউ, এই গুণফল তোমাকে তো প্রশ্নে বলে দেবে, ফলে তোমার টেনশন নেই। আর একটা ইনফরমেশান তুমি মাথায় রাখবে, সেই ইনফরমেশানটা কি? ইনফরমেশানটা হচ্ছে সাফল্যের সম্ভাবনা আর অসাফল্যের সম্ভাবনা যে যোগফল, সেটা হচ্ছে কত? 1। এটা তোমার হাতে, এই ইনফরমেশান বলে দেবে, বাট ওটা তোমার হাতে থাকবে। এবার দেখো, তুমি যদি এনপির মান যা পাচ্ছ ওই এনপির জায়গাতে বসিয়ে দাও, তুমি কিউ এর মানটা পেয়ে যাবে না? কারণ এনপির মান তো দেওয়া থাকবে, এনপির জায়গাতে বসিয়ে দেবে, তুমি আরামসে কিউ এর মান পেয়ে যাবে। তুমি যদি কিউ পেয়ে যাও, কিউ এর মানটা এখানে বসালে তুমি পি পেয়ে যাবে। আর পি পেয়ে যাওয়া আর কিউ পেয়ে যাওয়া মানে তুমি এবার পি এর মানটা এখানে বসাবে, তুমি এন পেয়ে যাবে। তো আমরা এই টেকনিক বা এই সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু এন এর মান, পি এর মান আর কিউ এর মানটাকে খুব সহজে নির্ণয় করতে পারছি। ব্যাস, যখন এই স্টেপ আমাদের কভার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবার আসছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপ কি? প্রবাবিলিটি অফ এক্স, কেমন? প্রবাবিলিটি অফ এক্স, এটা হচ্ছে দ্বিপদ বিভাজনের সূত্র। সূত্রটা কি? সূত্র হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার, পি মানে কি? এই সাফল্যের সম্ভাবনা, পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের দ্বিপদ বিভাজনের গুরুত্বপূর্ণ ফর্মুলা। এ প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যেখানে এক্সের পরিচয় কি? যেখানে এক্সের পরিচয় হচ্ছে এক্স ইকুয়াল টু, মাথায় রাখবে 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 চলছে এরকম,
দেখো তো এখানে মাথার উপরে কী আছে, এন আছে না, এন অবধি। স্যার এই লাইনটার মিনিংটা একটু বলে দিন না। ধরো তোমাকে মুদ্রার একটা অঙ্ক দিল, মুদ্রার, আর তোমাকে বলেছে যে 4টি হেড পড়ার সম্ভাবনা কত, 4টি হেড। তো আমরা করব কি, আমরা ওই এক্সের জায়গাতে খালি কি লিখব, 4 লিখে দেব। কেমন? তাহলে আমরা 4টে হেড পড়ার সম্ভাবনা পেয়ে যাব। স্যার এগুলো স্যার, আরে ইয়ার তুমি এক্সের মান 4 লিখছ, পি এর মান তো পেয়ে যাচ্ছ, কিউ এর মানও পেয়ে যাচ্ছ, আর এন এর মানও পেয়ে যাচ্ছ। এখানে তো পি এর মান জানা, কিউ এর মান জানা, এন এর মান জানা, আর এক্স এর মান 4 পুট করলেই পুরোটা ক্যালকুলেশন করলে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ। যদি তোমাকে বলে যে একটাও হেড না পাওয়ার সম্ভাবনা কত, একটাও হেড পাবো না মানে কি, 0টা হেড। তুমি এক্স এর মানটা 0 পুট করো এখানে, তো এক্স এর মানটা যদি 0 পুট করো, তুমি তো পি এর মান জানো, কিউ এর মান জানো, এন এর মান জানো, আর এক্স এর মানও জেনে ফেলেছ। মানটি পুট করে ক্যালকুলেশন করবে, তুমি পি অফ এক্স মানে যেটার সম্ভাবনা চাইবে তুমি আরামসে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কি বলতো মূল ডায়াগ্রাম। কেমন? আমি আর বিশেষ কিছু বলবো না, চলো এবার অঙ্ক স্টার্ট করি, কারণ এইটি দিয়ে আমাদের কিন্তু 100% অঙ্কের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই ছক, এই রহস্য বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসছি অঙ্কে। প্রত্যেকে দেখো এবার পেজ নাম্বার 102 কি বলেছে, একটি ছক্কা 6 বার নিক্ষেপ করা হলে সর্বাধিক 2টি 6 প্রাপ্তির সম্ভাবনা নির্ণয় করো। আমি ফুল ডায়াগ্রাম তৈরি করে রেখেছি, জাস্ট ভ্যালু পুট করব। মনে হবে আমি ফর্ম ফিল আপ করছি আর অঙ্ক হয়ে যাবে, এখানে সমস্ত ভাষা সব পেয়ে যাবে। তো দেখো আমাদের কাজ কি জানো, আমাদের প্রথম কাজ পি, কিউ এবং এন এর মানটা বের করা। স্যার এখানে পি মানে কি, পি মানে হচ্ছে সাফল্যের সম্ভাবনা। স্যার সাফল্যের সম্ভাবনা কেমন করে বের করবো, বা সাফল্যটা কাকে ভাববো, মাথায় রাখবে তোমাকে যার সম্ভাবনা বের করতে বলবে একটু তার দিকে তাকাও। তো আমরা কি দেখতে পাচ্ছি, 6 প্রাপ্তির, ওই কারণে আমি 6 প্রাপ্তিটাকে আমি ভেবে নেব সাফল্য। কি বললাম, 6 প্রাপ্তি। কেমন? তো আমরা পি এর পরিচয় কি দেব, পি অবশ্যই একটা সম্ভাবনা, কিন্তু আমি সাফল্য দ্বারা কি বোঝাচ্ছি, একটি ছক্কা একবার ছোড়া হলে, কেমন, একটা ছক্কাকে তুমি একবার ছুড়ছ, ছোড়া হলে 6 পাবার ঘটনা আমরা শুরুতে করছি। এখন তোমরাই বলো, একটা ছক্কাকে তুমি যদি একবার ছোড়ো তাহলে কী ঘটনা পাবে, হয় 1 পাবে, বা 2 পাবে, বা 3 পাবে, বা 4 পাবে, বা 5 পাবে, বা 6 পাবে, এর তো বাইরে পাবে না। তাহলে আমি বুঝে গেলাম তাহলে সাফল্যের সম্ভাবনা কত হবে। আমাকে তো বলে দিয়েছে যে একটা ছক্কাকে একবার ছুঁড়েছি আর 6 পাওয়ার সম্ভাবনা। তো মনে রাখবে আমরা টোটাল ঘটনা কটা পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, টোটাল ঘটনা 6টা। তাই আমি নিচে 6 লিখব। আর 6 ঘটনাটা কবার পেয়েছি, তো 6 ঘটনাটা, এই ঘটনাটা আমি একবারই পেয়েছি, এরকম তো না যে 6 এখানেও আছে এখানেও আছে। অনেক স্টুডেন্টস ভুল করে লিখে ফেলে 6। আরে ভাই 6 নিজে একটা ঘটনা। কেমন? ওই ছক্কার গায়ে 6 লেখা আছে, এই ছক্কার গায়ে লেখা আছে কি 6। তো এটা কি একটাই ঘটনা, ওই কারণে আমরা কি লিখছি 1/6। তো পি পেয়ে গেলাম। এবার কিউ কেমন করে পাবো, তো কিউ পাওয়ার টেকনিকটা কি আমরা প্রত্যেকে জানি, পি আর কিউ যোগ করলে আমরা পাই 1। তাহলে এখান থেকে কিউ মানে কত পাচ্ছি, 1 মাইনাস পি। তাহলে কিউ মানে হচ্ছে 1 মাইনাস পি, পি এর মানটা 1/6। ক্যালকুলেশন করো, পেয়ে যাবে কত, 5/6। এবার এন এর মান দেখো তো, আমরা একটা ছক্কাকে কতবার নিক্ষেপ করেছি, 6 বার, তাহলে এন এর মান কত, 6। যখন এন, পি, কিউ সব পেয়ে গেছি, আমরা করব কি, ওই মানগুলোকে আমি এখানে পুট করব, তাহলে পি অফ এক্স পেয়ে যাব। তাহলে চলো আমরা এবার পি অফ এক্সটা ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমরা কি লিখব, দেখো এন এর মানটা হচ্ছে 6, তাহলে 6 CX
পি এর মান কত? পি এর মানটা 1/6 রয়েছে, তাহলে 1/6 হোল টু দি পাওয়ার এক্স। কিউ এর মান কত রয়েছে? 5/6, তাহলে 5/6 হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স। এখানে n এর মান তো 6, তাহলে 6 মাইনাস এক্স। এবার তোমরা বলবে স্যার এক্স এর মানটা আপনি কি মান লিখবেন? তো যেহেতু আমি n এর মান 6 দেখতে পেয়েছি, ওই কারণে আমরা লিখব 0 1 2 3 4 5 লাস্টে 6, মানে 6 অবধি, কারণ n অবধি বলেছি যে। এবার আমরা একে একটু ক্যালকুলেশন করি, জাস্ট সামান্য ক্যালকুলেশন। কেমন করে করব দেখে নাও। ট্রিক্স হচ্ছে, প্রথমে আমরা 6cx লিখলাম, থাকলো। এবার আমরা প্রথমে লবের ক্যালকুলেশনটা করে ফেলি। লবের ক্যালকুলেশন, যেমন লবে কি আছে 1, এই পাওয়ারটা কার? 1-এরও, এই পাওয়ারটা 6-এরও, কি তাই তো? তো আমি প্রথমে লবের ক্যালকুলেশনটা করছি। তো 1 টু দি পাওয়ার এক্স মানে কত হয়? 1 হয়, লিখলাম না, যাও। আর এখানে লবে কি আছে? 5, তো 5 টু দি পাওয়ার কত? তো 5 টু দি পাওয়ার 6 মাইনাস এক্স। এবার হরের ক্যালকুলেশন করি। হরে কি রয়েছে? 6, তো 6-এর পাওয়ার এক্স ইন্টু হরে কি রয়েছে? আবার 6, তো 6-এর পাওয়ার কত বলো তো? 6 মাইনাস এক্স। তো এই পাওয়ারটা কিন্তু হরের কাজ, কিন্তু বেস একই তো, তাই পাওয়ারটা যোগ হয়ে যাবে। আর পাওয়ারটা যোগ হলে কি পাচ্ছি আমরা? এক্স প্লাস 6 মাইনাস এক্স। এই এক্স আর এই এক্সটা কেটে যাবে, তো 6-এর পাওয়ার 6 পাচ্ছি। তার মানে 6 টু দি পাওয়ার এক্স আর 6 টু দি পাওয়ার এইটা। যদি হরে ক্যালকুলেশন করো তাহলে পাচ্ছ 6 টু দি পাওয়ার 6। আশা করছি বুঝতে পেরেছ। তো আমরা জাস্ট এই ক্যালকুলেশনটাকে করে ফেললাম, খুব টাফ নয়। প্রথমে 6cx লিখলাম, তারপর লবের গণনা করলাম, তারপর হরের গণনা করলাম। এবার এখানে বলে রাখি স্যার এক্সের মানটা কি? এক্সের মান 0 1 2 3 4 চলছে, লাস্টে 6 অবধি। এবার চেয়েছে কি দেখে নি, প্রশ্নে কি চেয়েছে? সর্বাধিক দুটি 6 প্রাপ্তির সম্ভাবনা। সর্বাধিক দুটি 6 প্রাপ্তির সম্ভাবনা। স্যার এটা মানে কি? মনে রাখবে সর্বাধিক 2 মানে কি জানো? 2 প্লাস কম। যেমন এক্সাম্পল, আমি সর্বাধিক 2 চর মারব, এর মানে কি? আমি 2 চর মারব বা 1 চর মারব বা 0 চর মারব। কেমন? যদি বলতাম কমপক্ষে 2 চর মারব, এর মানে কি? 2 চর তো মারবই, তার থেকে বেশি মারতে পারি, 3 চর বা 4 চর বা 5 চর চলছে এরকমভাবে। তাহলে দুটো কথা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি সর্বাধিক 2 চর আর কমপক্ষে 2 চর। সর্বাধিক 2 চর মানে কি? সবচেয়ে বেশি 2 চরই মারবো, তার কমও মারতে পারি। তো এখানে দেখো সর্বাধিক 2 বলেছে, তো সর্বাধিক 2টি 6 মানে কি? সর্বাধিক 2টি 6 মানে হচ্ছে পি অফ 2 মানে 2টি 6 বা তার কম 6। কম 6 মানে কি? আমি একটা 6 পেতে পারি বা 0টা 6 পেতে পারি, ওর কিন্তু কম আর পাবো না। এবার তুমি মানগুলো পুট করো, সমান চিহ্ন দিলাম। আচ্ছা, পি অফ এক্স মানে এটা, তাহলে পি অফ 2 কত হবে? পি অফ এক্স মানে হচ্ছে এটা, তাহলে পি অফ 2 এক্সের মানটা 2 পুট করো, তাহলে পি অফ 2 মানে পাচ্ছি আমরা 6c2 ইন্টু আমরা লবে পাচ্ছি কি 5-এর পাওয়ার 6 মাইনাস 2, তো 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, তো 5-এর পাওয়ার 4 বাই কত? 6-এর পাওয়ার 6 প্লাস P1। P1 বের করি, তো 6c1 ইন্টু লবে কি লিখব? 5-এর পাওয়ার 6 মাইনাস 1 মানে 5-এর পাওয়ার 5, 5-এর পাওয়ার 5, আর আমরা হরে কি পাচ্ছি? 6-এর পাওয়ার 6 প্লাস P0। আমরা এক্সের মানটা 0 পুট করব, 6c0 ইন্টু আমরা লবে কি লিখব? 5-এর পাওয়ার 6 মাইনাস 0, 5-এর পাওয়ার 6, তাহলে 5-এর পাওয়ার 6 লিখলাম, আর হরে কি লিখব? 6-এর পাওয়ার 6। এবার তোমরা যদি একটু দেখো এখান থেকে কমন কি আসছে, আমরা সহজেই বুঝতে পারছি। এই পুরো পার্ট থেকে আমরা কমন পাচ্ছি
5⁴ বাই 6⁶ এটা কমন আসছে। তাহলে আমরা পাচ্ছি কি? তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 6c2 এটা পাচ্ছি। স্যার এখানে কি পাচ্ছেন? এখানে পাচ্ছি আমরা 6c1 ইন্টু 5, আর এখানে কি পাচ্ছি 6c0 ইন্টু কত 5²। আমরা কিন্তু এরকম পেলাম। এবার চলো আমরা এটাকেও গণনা করে ফেলি। তো 5⁴ বাই 6⁶ থাকলো পড়ে। এবার আমরা 6c2 এর মানটা আমরা বের করে ফেলি। তোমরা এমনিও বের করতে পারবে। তো আমি মানটা বের করে নিচ্ছি। 6c2 এর মান পাচ্ছি 15 মানে 15, প্লাস 6c1 মানে 6 হয় 5 6 30, এটা পাচ্ছি 30, আর 6c0 মানে হয় 1, তো 1 ইন্টু 25 তাহলে পাচ্ছি 25। এবারে আমরা একটু আর গণনা করে ফেলি। তো আমরা পাচ্ছি কি 5⁴ বাই 6⁴ ইন্টু, যদি আমরা যোগ করে ফেলি 15 প্লাস 30 প্লাস 25, তো ক্যালকুলেশন করে পাচ্ছি 70। তো আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ সবাই। এবার আমরা একটু লবগুলোকে গুণ করে ফেলি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 5⁴ ইন্টু কত ইন্টু 70, যদি মাল্টিপ্লাই করি আমরা পাচ্ছি কত? আমরা পেয়ে যাচ্ছি 43,750 এটা পেলাম। আর হরে কি রয়েছে 6⁴ 6 আমরা পাচ্ছি কত? 46,656। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? লবে 43,750 আর হরে আমরা কি পাচ্ছি 46,656। তো এবার তোমরা একটু কাটাকাটি করবে, দেখবে 2 দিয়ে কাটছে, তাই না? কাটাকাটি করে যা পাবে ওটা হচ্ছে কি রেজাল্ট। ব্যাস লিখে নাও সবাই। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 147 কি বলেছে অঙ্কে? ট্রু ফলস অবজেক্টিভ টেস্টে 10টি উত্তরের মধ্যে কমপক্ষে 6টি উত্তর সঠিক অনুমান করার সম্ভাবনা কত? আচ্ছা আমরা দেখে নিই পুরো ডায়াগ্রাম দিয়ে যে অঙ্কটা কি বলতে চাইছে, তারপর অঙ্কটি সলভ করছি আমি। দেখো ওরা বলেছে ট্রু ফলস অবজেক্টিভ টেস্ট, ট্রু ফলস অবজেক্টিভ টেস্ট কেমন? এবার টোটাল 10টা কোশ্চেন ছিল, কেমন? ধরে নাও ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, এরকম করে 10টা কোশ্চেন কিন্তু রয়েছে। এবার ধরে নাও তুমি পরীক্ষা দিচ্ছ, প্রথম প্রশ্নের উত্তর তুমি দিয়েছো ট্রু। প্রথম প্রশ্ন ছিল, ওই প্রথম প্রশ্নের উত্তর ট্রু না ফলস, তুমি ট্রু দিয়েছো। সেকেন্ড প্রশ্নের উত্তর তুমি ধরে নাও ট্রু লিখেছো। থার্ড প্রশ্নটা পড়েছো, দেখলে তার উত্তরটা ফলস হবে, তো ফলস লিখেছো। ফোর্থ প্রশ্নটা তুমি পড়লে, দেখলে ট্রু ফলসের মধ্যে হয়তো ট্রু হচ্ছে, তুমি ট্রু লিখলে। এরকম করে তুমি এই 10টা কোশ্চেন অ্যাটেন্ড করলে। কেমন? এই 10টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করলে। তো আমাকে ওটাই বলেছে ট্রু ফলস অবজেক্টিভ টেস্টে 10টা উত্তর, তুমি 10টা উত্তর করে ফেলেছ। কেমন? এটা হচ্ছে অ্যান্সার শিট, 10টা উত্তর তুমি করে ফেলেছ। এই 10টা উত্তরের মধ্যে কমপক্ষে 6টি উত্তর সঠিক অনুমান করার সম্ভাবনা কত? কমপক্ষে 6টি উত্তর সঠিক অনুমান করা। স্যার এটা মানে কি? তো মনে রাখবে কমপক্ষে 6টি উত্তর সঠিক মানে হচ্ছে 6টা তো ঠিক হচ্ছে গ্যারেন্টি, তার বেশিও হতে পারে। মানে ভাবো তুমি যখন কোনো একটা প্রশ্ন, যেমন ধরে নাও 10 নম্বর প্রশ্ন, তুমি যখন এই কোশ্চেনটা অ্যাটেন্ড করছো না, অ্যাটেন্ড করে তুমি হয়তো ট্রু লিখেছো, কিন্তু কিন্তু তুমি যদি আনঝাটকা, মানে তুমি হঠাৎ করে কি বলতো তুমি জানো না, কনফিউশনে আছো, তুমি হয়তো ট্রু লিখে ফেলেছো। এবার তুমি জানো না, তুমি ট্রু লিখে ফেলেছো, তো ভাগ্যচক্রে কি ওই উত্তরটা তো ঠিকও হতে পারে, স্যার রাইট দিতে পারে, যদি ঠিক হয় তো দেখা গেল কি ট্রুই হতো অ্যান্সার, তা তুমি 1 মার্ক পেয়ে গেলে। দেখা গেল ট্রু হলো না,
তাহলে কি ভুল হয়ে গেল। তার মানে একটা উত্তর তুমি যে করছো এই উত্তরটা কিন্তু সঠিকও হতে পারে, স্যার যখন খাওয়া দেখবে, আর ভুলও হতে পারে। তো আমাদের এখানে কি বলেছে, বলেছে যে ট্রু ফলস অবজেক্টিভ টেস্টে 10টা উত্তর তুমি করেছো বাবু, এই 10টা উত্তরের মধ্যে কমপক্ষে 6টি উত্তর সঠিক অনুমান করার সম্ভাবনা কত। তো কমপক্ষে 6টি মানে কি 6টা তো অনুমান করা ঠিকঠাক হয়েছেই, কমপক্ষে 6 মানে কি 6টা তো অনুমান করার সঠিক আছেই, তার বেশিও হতে পারে। দেখা গেল তুমি জানতে ওই 6টা প্রশ্নের উত্তরটা ঠিকঠাক, তুমি শিওর জানতে, ধরে নাও। এবার 7 নম্বর থেকে যখন তুমি করতে যাচ্ছ তখন তুমি কনফিউশনে আছো, দেখা গেল ওই কনফিউশনটা ঠিকই হয়ে গেল। কেমন, তুমি ট্রু দিয়েছো আর সত্যি ট্রু অ্যান্সার, আর বাকিগুলো হয়তো তুমি আনঝাটকা মেরেছ, ভুল হয়ে গেছে। তার মানে কি কমপক্ষে 6 মানে 6 বা তার বেশি। কেমন, 6 বা তার বেশি, এর মানে হচ্ছে 6টা ঠিক করেছ, হতে পারে বাকিটি ভুল হয়ে গেছে, তো 6টাই হলো। কিংবা এমন হতে পারে তুমি 6টা তো ঠিক করেছো, এটা আনঝাটকা মেরেছো, ঠিক হয়ে গেছে, কিন্তু বাকিগুলো ঠিক হয়নি। বা এমন হতে পারে তুমি 6টা তো ঠিক করেছোই, এবার 7, 8 ভাগ্যচক্রে ঠিক হয়ে গেছে, মানে তুমি স্যার রাইট পেয়ে গেছো, কিন্তু বাকি দুটো হয়তো ভুল হয়ে গেছে। বা এমন হতে পারে তুমি 6টা তো ঠিক করেছোই, বাকি 3টাও ঠিক হয়ে গেছে, কারেক্ট অ্যান্সার করে ফেলেছো, কিন্তু পরেরটা রং অ্যান্সার করে ফেলেছো, এমন হতে পারে। বা এমনও হতে পারে তুমি 10টায় হয়তো 6টা তো ঠিক করেছোই, আর বাকি যে 4টা না ভাগ্যচক্রে 4টাও ঠিক হয়ে গেছে, এরকমও হতে পারে। তো কমপক্ষে 6টি সঠিক মানে হচ্ছে 6টা তো ঠিক হচ্ছেই, তার বেশিও হতে পারে। ওকে, তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে দেখে নিই। তো এখানে পি মানে কি জানো, পি মানে হচ্ছে সাফল্য, সাফল্যের সম্ভাবনা। তো আমরা সাফল্য কাকে ভাববো, যেহেতু সঠিক উত্তরের কথা বলেছে না, তো সঠিক উত্তর মানে কি, তুমি আগে একটা প্রশ্নের উত্তরটাকে নির্বাচন করো। চলো আমি এদের মধ্যে 10টার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তরটাকে নির্বাচন করলাম। এবার সেই প্রশ্নের উত্তরটা ঠিকও হতে পারে, সঠিকও হতে পারে, আবার বেঠিকও হতে পারে। তো আমাদের যেহেতু সঠিকের গল্প বলেছে এখানে, ওই জন্য আমরা কি বলবো, সাফল্য দ্বারা একটি প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের উত্তর, যেহেতু সঠিকের গল্প বলেছে তাই সঠিক, সঠিক হবার ঘটনা সূচিত হয়। তাহলে আমরা কিন্তু পি পেয়ে যাচ্ছি, প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি। সাফল্যের প্রবাবিলিটি কত হবে, দেখো এখানে টোটাল ঘটনা কটা আছে, দুটো, হয় সঠিক কিংবা বেঠিক, তাই আমি হরে লিখব 2। আর এই দুটো ঘটনার মধ্যে সঠিক হওয়ার সম্ভাবনা কত, 1। দেখো একটাই মাত্র সঠিক হওয়া পাচ্ছি, তার মানে আনসার কী হচ্ছে 1/2। তাহলে কিউ মানে কত, আমরা জানি প্রত্যেকে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। কেন, কারণ আমরা জানি যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হয় যে, তাহলে কিউ মানে কত 1 মাইনাস পি। তো 1 থেকে যদি আমি পি বাদ দিই, মানে 1/2 বাদ দিই, তাহলে কি পাচ্ছি 1/2 পেয়ে যাচ্ছি। আর এখানে তো আমাকে বলে দিয়েছে যে ট্রু ফলস অবজেক্টিভ টেস্টে 10টি উত্তর, তাহলে এন এর মান কত 10। এবার আমি যখনই এন পি কিউ সবার মান পেয়ে গেলাম, আমি মানগুলো বসাই। যখন আমি মানগুলো বসাবো তো দেখো কি পাচ্ছি, এন এর মান 10, তাহলে 10 CX, পি এর মান হাফ, তাহলে হাফ হোল টু দি পাওয়ার কত x, কিউ এর মান কত হাফ, তাহলে হাফ হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স, এন এর মান তো 10, তাহলে 10 মাইনাস এক্স। আর অবশ্যই আমরা এখানে x এর মান কী লিখব, 0 1 2 3 4 চলছে, যেহেতু সি এর মাথায় 10 রয়েছে না, ওই কারণে লাস্ট লিখব 10। সি এর মাথায় n ছিল তাই লাস্টে n লিখেছিলাম। এবারে আমরা করব কি, 10CX থাকলো পরে। এবার লক্ষ্য করো হাফের পাওয়ার x, হাফের পাওয়ার এটা, তো পাওয়ারটা তো যোগ হয়ে যাবে কারণ বেস একই, আর যোগ করলে গেলেই x কেটে যাবে, তো পাওয়ার 10 পড়ে থাকবে, হাফের পাওয়ার 10। হাফের পাওয়ার 10 মানে কি 1/2 এর পাওয়ার 10, তাই না? যেখানে আমরা বলতে পারি x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 0 1 2 3 4 লাস্টে চলছে 10 অবধি। ব্যাস আমরা এই অবধি কাজ করে ফেললাম। এবার আমাদের নেক্সট কি বলেছে, কমপক্ষে 6টি উত্তর সঠিক
অনুমান করার সম্ভাবনা কত? তো কমপক্ষে 6টি মানে কি, এক্সের মান আমরা 6 তো দেব, তার বেশিও হতে পারে। বেশি মানে কি, এর এক্সের মান 7, এক্সের মান 8, এক্সের মান 9, এক্সের মান 10। ক্লিয়ার? তো কমপক্ষে 6 মানে হচ্ছে 6 বা তার বেশি। বেশি মানে কি 7, 8, 9, 10, কারণ 10টায় তো উত্তর আছে, তার তো বেশি নেই। তো চলো আমরা তাহলে এখানে এটা স্ট্যাবলিশড করি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি যে কমপক্ষে 6টি উত্তর অনুমান করার সম্ভাবনা কি হবে, P(6) বা তার বেশি। বেশি মানে কি P(7) প্লাস P(8) প্লাস P(9) প্লাস P(10)। এবার আমরা মানগুলো বসাই। দেখো আমরা কিন্তু প্রত্যেকে P(x) জানি, তো একটা একটা করে মানগুলো বসাই। তো P(6) কত হবে, 10C6। আমি এটাকে এভাবে লিখছি, কেমন, 10C6/2^10, লব বাই হর করে দিচ্ছি। তাহলে 10C6 বাই কত, 2^10। ওকে, প্লাস দেখো P(7), তাহলে P(7) কি হবে, 10C7 10C7/2^10। এখানে লক্ষ্য করো P(8), 10C8/2^10। আবার দেখো P(9), 10C9/2^10 প্লাস P(10) মানে 10C10 বাই কত, 2^10। ওকে, আমরা জাস্ট এখানে মানগুলো বের করে বসিয়ে দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন কি আসছে, 1/2^10 কমন আসছে। এবার আমরা প্রত্যেকটার মান একটু বের করে নিচ্ছি। 10C6 এর রেজাল্ট হচ্ছে 210 প্লাস 10C7, তো 10C7 এর মান হচ্ছে 120 প্লাস 10C8 এটা সমান হচ্ছে 45 প্লাস 10C9 কত 10 আর 10C10 যদি বের করি পাচ্ছি কত 1। এবার আমরা যদি একটু আর গণনা করে ফেলি তাহলে আমরা কি পাবো, একটু গণনা করলে আমরা পাচ্ছি 210 যোগ 120 যোগ 45 যোগ 10 প্লাস 1, মানে আমরা লবে পাচ্ছি কত, আমরা লবে পাচ্ছি 386 আর হরে কত পাচ্ছি 2^10। আমরা এরকম পেলাম। এবার যদি তোমরা এটাকে নিয়ে একটু আর গণনা করো তাহলে দেখবে ক্যালকুলেশন করে পাবে 193/512, 193/512। ব্যাস এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ব্যাস লেখানো ঝটপট। এবার প্রত্যেকে দেখো নেক্সট পেজ নাম্বার 268 কি বলেছে, যথেচ্ছভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে পুনঃস্থাপন প্রক্রিয়ায়, পুনঃস্থাপন বলেছে কিন্তু, পুনঃস্থাপন বললে কিন্তু দ্বিপদ বিভাজনে কিন্তু টেকনিক কাজে লাগে। পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটি একটি করে 2টি তাস টানা হলো। কটা তাস টেনেছি, 2টি, মানে এনের মান কিন্তু এখানে 2টি তাস টানা হয়েছে। রাজার সংখ্যা এর সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। রাজার সংখ্যা এর সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তো যখন তাসের গল্প বলছে তখন তাস সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে তাহলে অঙ্কটা খুব জটিল হয়ে যায়। তাই চলো আমরা প্রথমে তাস সম্পর্কে জাস্ট সীমিত কনসেপ্ট দেখে নিই, কেমন। তো আমরা যখন মার্কেট থেকে তাস কিনবো তো আমরা একটা তাসের প্যাকেটে না, তাসের প্যাকেট যদি খুলে দেখি তাহলে মোট আমরা তাস দেখব 52টি, কেমন, আমরা কিন্তু 52টি তাস দেখতে পাবো। যদিও দেখবে অনেক সময় 54টা থাকে,
দুটো জোকার থাকে, জোকারটাকে গুলি মারো, তুমি টোটাল খেলার তাস 52টা পেয়ে যাবে। এবার এই 52টা তাস আমরা 4টে পার্টে ডিভাইড করব। যেমন ধরো লুডো, লুডো আমরা কজন খেলি? 4 জন খেলি কিনা? লুডোতে গুটি কটা থাকে? 16টা থাকে। তো 16কে যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে আমরা লুডো খেলার সময় প্রত্যেকে 4টে 4টে করে গুটি পাই। কি পাই? তো লাল 4টে পাই, নীল 4টে পাই, হলুদ 4টে পাই, সবুজ 4টে পাই। তো ঠিক একই রকমভাবে 52টা যদি তাস থাকে, ওকে 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কটা করে ভাগে পাবে? 13টা করে। তার মানে 13টি 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 13টি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার লুডোতে খুব সুবিধা হতো, আমি কালার দেখে বুঝতে পারতাম যে গেমটা কীরকম, কিন্তু স্যার এখানে কি কোনো কালার রয়েছে? দেখো এখানে রয়েছে সিম্বল। তাসের যদি পেছনের পিঠটা দেখো না তুমি, তাহলে সবার দেখবে সেম, সামনের পিঠটা হচ্ছে মেন। তাই আমরা কেমন করে বুঝবো কোনটা কি তাস, কি নাম? তো মনে রাখবে, লুডোতে যেমন লাল, নীল, হলুদ, সবুজ থাকে কালার, আমরা কিন্তু তাসের ক্ষেত্রে নাম দেব 4 রকমের নাম। এক হচ্ছে কি, প্রথম যে 13টা তাস আমি নাম দিচ্ছি ইস্কাবন। তারপরে পরের যে 13টা তাস আছে আমি নাম দিচ্ছি তার হরতন। পরে যে 13টা তাস রয়েছে তার নাম দিচ্ছি রুহিতন। পরে যে 13টা তাস আছে নাম দিচ্ছি চিরিতন। কেমন? যেমন লুডোতে লাল, নীল, হলুদ, সবুজ হয়, লালে 4টে গুটি, নীলে 4টা গুটি, হলুদে 4টা গুটি, সবুজে 4টা গুটি। ঠিক একই রকমভাবে ইস্কাবনে 13টা তাস, হরতনে 13টা তাস, রুহিতনে 13টা তাস, চিরিতনের 13টা তাস। স্যার কেমন করে চিনবো? ওদের সিম্বল আছে। যেমন ইস্কাবনের ক্ষেত্রে তাসের গায়ে এই ছবিটা দেখতে পাবে, কালো রঙের পান পাতা। কেমন? কালো রঙের পান পাতা দেখতে পাবে। হরতনের ক্ষেত্রে তোমরা এই ছবি দেখতে পাবে, তাসের গায়ে লাল রঙের পান। রুহিতনের ক্ষেত্রে তাসের গায়ে তুমি দেখতে পাবে এরকমের ছবি। আর চিরিতনের ক্ষেত্রে তাসের গায়ে দেখতে পাবে এই কালারের ছবি, কালো কালারের ছবি। কেমন? ব্যাস। তো আমরা এই ছবি দেখে বুঝতে পারবো যে কোনটা কোন তাস পড়লো। যে তাসের গায়ে এই ছবি আঁকা থাকবে ওটা ইস্কাবনের তাস, যে তাসের গায়ে এই ছবি আঁকা থাকবে ওটা হরতনের তাস, যে তাসের গায়ে এই ছবি আঁকা থাকবে সেটা রুহিতনের তাস, যে তাসের গায়ে এই ছবি আঁকা থাকবে সেটা চিরিতনের তাস। এবার এই 13টা তাসগুলো কি কি? তো চলো আমরা দেখে নিই। যেহেতু গেম, তো গেম হওয়ার জন্য ওর ক্ষেত্রে যে 13টা তাস থাকবে সেম একই রকম ওর ক্ষেত্রে থাকবে, ওর ক্ষেত্রে থাকবে, ওর ক্ষেত্রে থাকবে। তো আমি প্রথম যে তাসটা দিচ্ছি সেই তাসটা হচ্ছে কি টেক্কা। কেমন? প্রথম যে তাসটা দিচ্ছি সেটা হচ্ছে টেক্কা। তো আমরা দেখতে পাবো যে ওই তাসের গায়ে লেখা থাকবে এ। কেমন? তার মানে কি এই তাসটা হচ্ছে ইস্কাবনের টেক্কা। অবশ্যই এই ছবিটা থাকবে এখানে, ওর লোগো এখানে থাকবে, তাহলে এটা ইস্কাবনের টেক্কা। ঠিক একই রকম ওর ক্ষেত্রেও একটা টেক্কা থাকবে। গেম যে ওর যা থাকবে ওদেরও তাই থাকতে হবে। এখানেও একটা টেক্কা থাকবে, এখানেও একটা টেক্কা থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 52টি তাসের মধ্যে টোটাল টেক্কা কটা? 4টে। নেক্সট হচ্ছে রাজা। তো দেখো এই তাসের গায়ে লেখা থাকবে কি কে, কে ফর কিং। ঠিক একই রকম গেম যেহেতু ওই তাসের গায়েও লেখা থাকবে কিং, ওই তাসের গায়েও লেখা থাকবে কিং, আর ওই তাসের গায়েও লেখা থাকবে কিং। ব্যাস। তাহলে তোমরা বলতে পারবে যে টোটাল রাজা কটা? 4টে রাজা। রাজা থাকলে গেলে রানী থাকবে। তাহলে আমরা দেখতে পাবো কি ইস্কাবনে একটা কুইন, তো ঠিক একই রকমভাবে হরতনেও একটা কুইন থাকবে, ওরকম রুহিতনেও একটা কুইন থাকবে, ওরকম চিরিতনেও একটা কুইন দেখতে পাবে। এবার আমরা পাবো কি গোলাম, মানে জ্যাক। আমরা যেমন ইস্কাবনে একটা জ্যাক দেখতে পাবো গোলাম, ওরকম আমরা হরতনেও একটা জ্যাক দেখতে পাবো। ঠিক একই রকমভাবে রুহিতনেও একটা জ্যাক দেখতে পাবো, আর
চিরিতনেও কিন্তু একটা জ্যাক দেখতে পাবো। এরপর বাকি যে তাসগুলো থাকবে সব সংখ্যার তাস, যতগুলো থাকবে সব হচ্ছে সংখ্যার তাস। কি থেকে স্টার্ট হবে? 2 থেকে স্টার্ট হয়, 2 থেকে স্টার্ট হয়, 2, 3, 4 করে লাস্টে 10 অবধি। এখন তোমরাই বলো, ওর ক্ষেত্রেও কিন্তু 2 থেকে স্টার্ট হবে 10 অবধি, এর ক্ষেত্রেও 2 থেকে স্টার্ট হবে, 3, 4, 5, 6, 7, 8 চলবে এরকমভাবে 10 অবধি। এর ক্ষেত্রেও 2 থেকে স্টার্ট হবে, 3, 4, 5, 6, 7, 8, 9 একদম ডট 10 অবধি। তোমরা দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9টা তাস হলো, 10, 11, 12, 13, টোটাল 13টা তাসের হিসাব মিলে গেল। ঠিক আছে, তো 13টা প্লাস 13টা প্লাস 13টা প্লাস 13টা টোটাল 52টা তাস। এবার আমরা চলে আসছি ডট এ অঙ্কে। কেমন? পুরো তাস সম্পর্কে ব্যাপারটা বলে দিলাম। এবার যখন তুমি অঙ্ক করবে দেখো কি বলেছে, 52টি তাসের একটা প্যাকেট থেকে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটা একটা করে 2টি তাস তোলা হয়েছে। রাজার সংখ্যা এর সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তো যখন তুমি এখানে পি ক্যালকুলেট করবে, তো আমরা সাফল্য দ্বারা কে নির্বাচন করব? আমি একটা মাত্র তাস তুলব, এই প্যাকেট থেকে একটা তাস তুলব, আর যেহেতু রাজার কথা বলেছে না, রাজার সংখ্যার কথা বলেছে, ওই জন্য আমরা রাজাটাকে আমরা কিন্তু একটু হাইলাইট করলাম। এবার তোমরাই বলো তো, যদি একটা তাস তুলি, নির্বাচন করছি, তো আমরা হরে কি পাবো? স্যার টোটাল কিন্তু প্যাকেটের মধ্যে 52টা তাস আছে, তো 52টার মধ্যে তুমি একটা তাস তুলছো, কারণ আমি বলে দিয়েছি সাফল্য দ্বারা একটি তাস রাজা হবার ঘটনা সূচিত হচ্ছে, একটি তাস রাজা। ক্লিয়ার? তাহলে তোমরা নিজেরাই বলো হরে কি লিখব? স্যার দেখুন টোটাল 52টা তাস আছে, তাহলে 52টা থেকে তুলছি একটা, আর রাজা টোটাল রাজা কটা আছে এখানে? 4টে আছে স্যার, তো তুমি তো তুলছো একটা, তো 4টার মধ্যে আমি পাচ্ছি কটা? একটা। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কী পাবে? 4/52, কারণ 4C1 মানে 4, 52C1 মানে কি 52, তো 4/52 মানে কত পাচ্ছি? 1/13। এবার যখন তুমি কিউ বের করবে, কিউ মানে কত? 1 - p, 1 থেকে 1/13 বাদ দাও, পেয়ে যাচ্ছ কত? 12/13। আর এন এর মান তো অলরেডি পেয়ে গেছে এখান থেকে, এন এর মান 2। ব্যাস, আমি পি কিউ এন পেয়ে গেলাম। পি কিউ এন পাওয়া মানে যখন তুমি এখানে মানটা বসাবে, তুমি পি অফ এক্সটা পেয়ে যাচ্ছ। কেমন করে পাচ্ছ? এন এর মান কত? স্যার এন এর মান হচ্ছে 2, তো 2CX। পি এর মান কত? 1/13, 1/13 তার পাওয়ার কত? তার পাওয়ার এক্স। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 12/13 তার পাওয়ার কত? n - x। এন এর মান তো 2, তাহলে 2 - x। এখানে x এর মান কত বলো তো? 0, 1, 2। কেন? কারণ আমি এখানে 2 দেখতে পাচ্ছি, তাই। যদি একটার গণনা করো তাহলে কি পাচ্ছ? 2CX। আমরা প্রথমে লবটায় গণনা করি, 1 এর পাওয়ার x মানে 1 হয়, আর লবে পাচ্ছি কত? 12 এর পাওয়ার 2 - x। হরে কি পাচ্ছ? 13 এর পাওয়ার x আর 13 এর পাওয়ার এটা। তো তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে 13² পাচ্ছ, যেখানে x এর মান কত? x এর মান 0, 1, 2। আমি কিন্তু পি অফ এক্স পেয়ে গেলাম। এবার আমরা করব কি? আমরা এবার যেহেতু রাজার সংখ্যার সম্ভাবনা বিভাজন চেয়েছি, তো ওই জন্য আমাদের এবার নেক্সট যে ডিউটি, নেক্সট কাজ, সেটা হচ্ছে আমরা এবার একটা একটা করে মান বসাই। প্রথমে দেখো আমি তো পি অফ এক্স পেয়ে গেছি, তো আমি প্রথমে পি অফ জিরোটা ক্যালকুলেশন করে নিই, দেখি তো কি পাই। পি অফ জিরো, তো মান বসাই 2C0, 12 হোল স্কোয়ার, 12 স্কোয়ার বাই কত? 13²। যদি তোমরা এটাকে গণনা করো, আরে ভাই মান বসাও না, এখানে এক্সের মান 0 বসাও, তো 2 - 0 মানে 2ই তো হয়, তো 12² বাই 3², তো 2C0 মানে 1 হয়, আর 12² বাই 13², এটা যদি গণনা করো পাবে 144 বাই 169, 144 বাই 169। ব্যাস, তাহলে আমি পি অফ জিরো পেয়ে গেলাম।
এবার তুমি এক্সের মান 1 পুট করো। যদি এক্সের মান 1 পুট করো তাহলে কি পাবে? পি অফ 1 ইকুয়াল 6c1, সরি এখানে মানটা বসাই 2c1, এখানে মান বসাও 12 পাওয়ার 2 - 1 মানে 12 বাই কত? 13 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? 2c1 মানে কত হয়? 2c1 মানে 2 হয়, তাহলে 12 × 24 24, আর হরে কি পাচ্ছি আমরা? 169। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট কি? এবার এক্সের মানটা 2 পুট করো। এক্সের মান যদি 2 পুট করি তাহলে পি অফ 2 পেয়ে যাচ্ছি। স্যার পি অফ 2 মানে কত? তাহলে পি অফ 2 ইকুয়াল টু 2c2 ইন্টু, এবার এখানে মান বসাও 12 পাওয়ার 2 - 2 মানে 12 পাওয়ার 0, 12 পাওয়ার 0 মানে 1 হয়ে যায়, আর নিচে কি পাচ্ছি? 13 স্কোয়ার। তো গণনা করে পাচ্ছি কি? 2c2, এটা মানে কত? 1, 1 × 1 মানে 1, তাহলে 1 বাই কত? 169। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম রাজার সংখ্যা এর সম্ভাবনা বিভাজন সুন্দরভাবে একটা ছক টেনে নিবে আগে। একদিকে লিখছি এক্স আর একদিকে পি অফ এক্স। আচ্ছা, এক্সের মানগুলো কী কী রয়েছে? 0, 1, 2। যখন 0 তখন মান কত পাচ্ছি? 144/169। যখন 1 তখন মান কত পেয়েছি? 24/169। যখন 2 তখন কত পেয়েছ? 1/169। ব্যাস, যেটা পেলাম এটা হচ্ছে রাজার সংখ্যার সম্ভাবনা বিভাজন। কমপ্লিট, লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট এবিটিএ 2025 সালের টেস্ট পেপারের পেজ নাম্বার 79 কি বলেছে? একটি বাল্ব তৈরির কারখানায় 5% বাল্ব ত্রুটিযুক্ত। উৎপাদিত 10টি বাল্বের নমুনায় একের বেশি বাল্ব ত্রুটিযুক্ত না হবার সম্ভাবনা কত? তো দেখো বিষয়টি কি, আমরা কি করে এটাকে সলভ করব? আগে আমরা ছবির মাধ্যমে দেখে নেই বিষয়টি। আচ্ছা, এখানে কার কথা বলেছে? বাল্ব তৈরির কারখানা, তাই না? তো আমি এক কাজ করি, 10টা বাল্ব আগে এঁকে নিই বা 100টা বাল্ব এঁকে নিই। 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11 12 চলছে এরকমভাবে টোটাল 100টা বাল্ব। কেমন? তো আমরা এখানে টোটাল দেখতে পাচ্ছি কটা? 100টা বাল্ব, 100টি। তো আমাদের যে ইনফরমেশানটা দিয়ে দিয়েছে যে এই 100টা বাল্বের মধ্যে না 5%, মানে আমরা যা কারখানায় বাল্ব তৈরি করছি তো 5% বাল্ব ত্রুটিযুক্ত, মানে 100টা বাল্বের মধ্যে 5টা বাল্ব হচ্ছে খারাপ। কেমন? এখান থেকে বুঝতে পারছি 100টি বাল্বের মধ্যে খারাপ কটা? 5টি। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এক একটা বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা কত। তো আমি বুঝে যাচ্ছি যে ধরে নাও যদি এই বাল্বটাকে ধরে নিই তাহলে এই বাল্বটা ভালো না খারাপ তার সম্ভাবনাটা পেয়ে যাব, কেমন করে, বা তার চান্সটা পেয়ে যাব। তো 100টি বাল্বের মধ্যে 5টি বাল্ব খারাপ, তাহলে একটির মধ্যে কটা? একটির মধ্যে হচ্ছে 5/100, 5/100। তার মানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত? আমরা পাচ্ছি 1/20। তার মানে এই বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 1/20। এটা হচ্ছে ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? মানে এই একটা মাত্র বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা 1/20। এই বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা 1/20। এই বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা 1/20। মানে প্রত্যেকটা বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা বা ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাবনা 1/20। কেমন করে বুঝলাম? এখান থেকে দেখো 100টি বাল্বের মধ্যে 5টা খারাপ, তাহলে ওই একটা বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা কত পাচ্ছি? 5/100 মানে 1/20। ক্লিয়ার? আচ্ছা, তো আমি
যখন পি নির্বাচন করব বা পিটা নির্ণয় করব, পি মানে কি সাফল্যের সম্ভাবনা, তো সাফল্য দ্বারা কি একটি বাল্ব, আমাকে যটাই বলুক না কেন একটি বাল্ব ত্রুটিযুক্ত হবার ঘটনা যদি সূচিত করি, তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে, পি ইকুয়াল টু আমরা পাচ্ছি 5/100, 5% বলেছিল 100টার মধ্যে 5টা, তাহলে একটার মধ্যে কত 5/100, তো 5/100 এটা একটু গণনা করলে পাচ্ছি কত আমরা 1/20, তো পি পেয়ে গেলাম, সাফল্যের সম্ভাবনা পেয়ে গেলাম। তাহলে কিউ কত পাবো 19/20, ওকে, মানে 1 মাইনাস পি। আচ্ছা এন, এখানে এন মানে কত হবে আমাকে বলে দিয়েছে 10টি বাল্বের নমুনায়, আমরা টোটাল 10টা বাল্বের নমুনায় 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা বাল্ব, তো এনের মান আমি পাচ্ছি কত 10। তো বলেছে এই 10টি বাল্বের নমুনায় একের বেশি বাল্ব ত্রুটিযুক্ত না হওয়ার সম্ভাবনা, মানে কি একের বেশি ত্রুটিযুক্ত হবে না, এর মানে নিশ্চয়ই এক্সের মানটা কি হবে, হয় ত্রুটি হলে একটা হবে বা তার কম হবে, কম মানে কি লেস দেন, কেমন এটা চেয়েছে, মানে আমি বুঝে যাচ্ছি পি এর মানটা হয় একের সমান হবে মানে একটা ত্রুটিপূর্ণ, বা তার কম মানে একের থেকে কম মানে 0টা, কিন্তু একের থেকে বেশি হবে না। তো আমাদের চেয়েছে কি পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 1, এটা কত হবে। তো দেখো আমরা যেহেতু অলরেডি এখানে পি কিউ এন পেয়ে গেছি, তাই এখানে মানগুলো বসাই, তো এখানে মান বসালে আমি পাবো কি এন এর মান 10 যেহেতু, তাহলে 10 সি এক্স পি, পি এর মান কত 1/20, তো 1/20 তার পাওয়ার কত লিখতে পারি এক্স, কিউ এর মান কত 19/20, তো 19/20 তার পাওয়ার কত হচ্ছে এন মাইনাস এক্স, এন এর মান তো 10, তাহলে 10 মাইনাস এক্স, এখানে আমরা এক্সের মান কী পাচ্ছি 0 1 চলছে এরকমভাবে লাস্টের 10 অবধি, কারণ এখানে 10 দেখতে পাচ্ছি তাই। একটু আর গণনা করি 10 সি এক্স, দেখো লবগুলোকে গণনা করলে কী পাচ্ছি 1 এর পাওয়ার এক্স মানে 1, আর 19 পাওয়ার কত পাচ্ছি 10 মাইনাস এক্স, হর ক্যালকুলেশন করো 20 পাওয়ার এক্স 20 পাওয়ার এটা, তো পাওয়ারটা যোগ করলে আমরা কী পাচ্ছি 20 পাওয়ার 10, যেখানে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 0 1 চলছে এরকম লাস্টের 10 অবধি। এবার আমাদের বলে দিয়েছে যে উৎপাদিত 10টি বাল্বের নমুনায় একের বেশি বাল্ব ত্রুটিযুক্ত না হওয়ার সম্ভাবনা, তো ত্রুটিযুক্ত না হবার মানে কি এক্সের মানটা 1 আর ত্রুটিযুক্ত হবে না তার মানে কি একের থেকে কম, তো আমরা এটাকে লিখতে পারি কি হয় একের সমান বা একের থেকে কম, একের থেকে কম মানে তো 0, আর তো হবে না। এবার তুমি মানগুলো বসিয়ে ফেলো, স্যার পি অফ এক্স মানে তো এটা, তাহলে পি অফ 1 কত হবে, এক্সে 1 পুট করি, তাহলে 10 সি 1 ইন্টু 19 হোল টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9, আর হরে কত পাচ্ছি 20 পাওয়ার 10, 20 পাওয়ার 10 প্লাস পি জিরো, তাহলে পি জিরো কত পাবো আমরা পেয়ে যাচ্ছি 10 সি 0 ইন্টু 19 তার পাওয়ার কত 10 মাইনাস 0 মানে 10, আর হরে কত পাচ্ছি 20 পাওয়ার 10। এবার এখান থেকে কমন কি আসছে, এখান থেকে আমরা কমন পাচ্ছি 19 হোল টু দি পাওয়ার 9 বাই 20 পাওয়ার 10, তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 10 সি 1, আমরা সবাই জানি 10 সি 1 মানে কত হয় 10, প্লাস এখানে কি পাচ্ছি যেহেতু 19 হোল টু দি পাওয়ার 9 কমন নিয়ে নিয়েছি, 10 সি 0 মানে 1, 1 ইন্টু 19 তো 19 পাচ্ছি, কারণ হর তো কমন চলে আসছে। তো আলটিমেটলি আমরা পেলাম কত, আমরা পাচ্ছি 10 প্লাস 19 মানে 29, তো 29 ইন্টু 19 হোল টু দি পাওয়ার 9 বাই 20 হোল টু দি পাওয়ার 10, 20 পাওয়ার 10, ব্যাস যা পেলাম এটাই উত্তর। দেখবে একে গণনা করলে অনেক বড় সংখ্যা চলে আসে, তো তাই এ অবধি রাখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ব্যাস লিখে নাও ঝটপট।
এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 43 কি বলেছে, যে দ্বিপদ বিভাজনের মধ্যক আর ভেদমান 12 এবং 3, সেই দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বলে দিয়েছে এই যে দ্বিপদ বিভাজনটা, তার মধ্যক কত বলে দিয়েছে, তার মধ্যক আমাদের বলে দিয়েছে 12। আচ্ছা, ভেদমান কত বলে দিয়েছে, ভেদমান দেওয়া রয়েছে 3। কেমন? তো আমরা যখনই এরকম সিচুয়েশান দেখতে পাবো না, আমাদের ডিউটি হচ্ছে যে এদের হেল্প নিয়ে আমি NPQ এই মানগুলোকে আগে বের করব। স্যার কেমন করে বের করবেন? দেখো, মধ্যকের সূত্র হচ্ছে NP, তাহলে NP ইকুয়াল টু কত, 12। ভেদমানের সূত্র কি, NPQ, তাহলে NPQ মানে কত, 3। আর মাথায় রাখবে যখনই তুমি এই রকম ইকুয়েশানগুলো লিখবে না, পাশে অবশ্যই তোমাকে লিখতে হবে P এবং Q এর মধ্যে সম্পর্ক, মানে P প্লাস Q, এটা মানে কত, 1। এবার আমাদের কাজ হবে এই তিনটার হেল্প নিয়ে আমি NPQ এই মানটাকে নির্ণয় করে ফেলবো। কেমন করে? দেখো, NP মানে 12, তো তুমি NPর জায়গাতে বসিয়ে দাও, বা NP মানে তো 12, তাহলে 12 ইন্টু কিউ, এটা মানে কত, এটা মানে 3। তাহলে এখান থেকে আরামসে কিউ পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি, 3/12 মানে 1/4। যখনই আমরা কিউ এর মানটা পেয়ে যাচ্ছি, কিউ এর মানটা এখানে বসাও, তাহলে আমরা পি এর মান পেয়ে যাচ্ছি। তাহলে পি সমান কত, 1 মাইনাস কিউ। স্যার কিউ মানে কত পেয়েছেন, 1/4 পেয়েছি কিউ মানে, তো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা, 3/4। তো দেখো আমরা কিউ এর মান পেয়ে গেলাম, পি এর মান পেয়ে গেলাম। এবার ওই পি এর মানটা এখানে বসাও, এন এর মান পেয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই তাহলে কি পাচ্ছি, এন এর মান এন ইন্টু পি মানে কত, 3/4, তাহলে এটা কত পাচ্ছি, 12। এবারে আমরা যদি এই 3 দিয়ে 12 কাটি বা এক কাজ করি, এখান থেকে লিখছি এন মানে কত, 12 ইন্টু কত, 12 ইন্টু 4/3, তো 3 4 12, 4 4 16। তাহলে দেখো আমরা কিন্তু এন এর মানটা পেয়ে গেলাম। এন এর মান, পি এর মান, কিউ এর মান জানা, তাহলে আমরা কিন্তু সেই দ্বিপদ বিভাজনটি আমরা খুবই সহজে কিন্তু পেয়ে যাব। কেমন? তাহলে আমরা কি লিখব, আমরা লিখব সুতরাং নির্ণেয় দ্বিপদ বিভাজনের এক সংখ্যক, নির্ণেয় দ্বিপদ বিভাজনের এক্স সংখ্যক, এক্সের যে পরিচয়, এক্স সংখ্যক সাফল্যের সম্ভাবনা, সাফল্যের সম্ভাবনা পি অফ এক্স, বা অনেক সময় দেখবে বই লেখা আছে এফ অফ এক্স, যেটা ইচ্ছা, পি অফ এক্স হলে পি অফ এক্স। আচ্ছা, এর সূত্র আমরা কি জানি, আগে সূত্রটা লিখে ফেলি, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। কেমন? অবশ্যই এখানে এক্সের মানটা কি হবে, এক্সের মান 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 চলে, লাস্টে কি এখানে পাওয়ার কত আছে, এর মাথায় কত আছে, এন, তাহলে এন অবধি হবে। এবার তুমি তো এন পি কিউ এর মান পেয়ে গেছো, তাহলে মানগুলো বসিয়ে দাও। স্যার এক্সের মান কই, ওই যে এক্সের মান 0, এক্সের মান 1, এক্সের মান 2, ওই মানগুলো পুট করতে হবে না, জাস্ট খালি আমরা NPQ এর মানটা পুট করব। এন এর মান 16 পেয়েছি, তাহলে 16 CX, পি এর মান কত পেয়েছো, 3/4, তাহলে 3/4, তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে এক্স। তুমি কিউ এর মান কত পেয়েছো, কিউ এর মান পেয়েছো 1/4, তাহলে 1/4, তার পাওয়ার কত লিখবে, তার পাওয়ার n মাইনাস এক্স, এন এর মান তো 16, তাহলে 16 মাইনাস এক্স। আর এখানে অবশ্যই আমরা এক্সের কী কী মান লিখব, 0 1 2 চলছে এরকম, লাস্টে 16। এবারে আমরা লিখছি 16 CX ইন্টু লবে কী লিখব, লবে লিখব আমরা 3 পাওয়ার x ইন্টু 1 পাওয়ার, যাই লিখো না কেন 1ই তো হয়, লেখার প্রয়োজন নেই। আর হরে কী লিখবো দেখে নাও, 4 পাওয়ার, 4 পাওয়ার x, 4 পাওয়ার এটা, পাওয়ারটা যোগ করলে হচ্ছে 16। তাহলে পাশে লিখব এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 0 1 2 3 4, লাস্টে চলছে 16। ব্যাস, যেটা পেলাম এটাই হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিপদ বিভাজন। আশা করছি বুঝতে পেরেছো, চটপট লিখে নাও। এবার প্রত্যেকে দেখো নেক্সট পেজ নাম্বার 186,
কি বলেছে? এক সমসম্ভব চলক একটি দ্বিপদ বিভাজন মেনে চলে যার মধ্যক 3 ও ভেদমান 3/2, তবে পি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 5 এর মান নির্ণয় করো। তো দেখো আমরা খুব সিম্পল টেকনিকে করছি। প্রশ্নে কি দেওয়া আছে আগে সেটা লিখি। দেখো আমাকে বলে দিয়েছে প্রশ্নে যে মধ্যক, তাই না? প্রশ্নে মধ্যক আমাদের বলে দিয়েছে 3। আর লক্ষ্য করো আমাদের কিন্তু ভেদমানটাও বলে দিয়েছে। ভেদমান কি বলেছে? তো ভেদমান আমরা দেখতে পাচ্ছি বলেছে হচ্ছে কত? 3/2। তো আমাদের ডিউটি কি জানো? আমাদের ডিউটি হচ্ছে এদের হেল্প নিয়ে আমাকে পি কিউ এন এই তিনটার মান আগে আমাকে নির্ণয় করে নিতে হবে। স্যার কেমন করে? আমরা মধ্যকের যে সূত্র জানি এনপি, তো এনপি ইকুয়াল টু কত? 3। ভেদমানের সূত্র কি জানি আমরা? এনপি কিউ। স্যার তাহলে এনপি কিউ মানে কত? এনপি কিউ মানে হচ্ছে 3/2। আর আমরা একটা সম্পর্ক জানি পি আর কিউ এর মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? পি প্লাস কিউ যোগ করলে আমরা পাবো কত? 1। এবার আমাদের ডিউটি কি? এই তিনটার হেল্প নিই। স্যার কেমন করে হেল্প নেব? তো দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এনপি মানে তো 3, তো এই এনপির জায়গাতে আমরা মানটা পুট করছি, বা 3Q এটা মানে কত পাচ্ছি? তো 3Q মানে আমরা পেয়ে যাচ্ছি 3/2। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? 3Q ইকুয়াল 3/2। তাহলে গণনা করলে আমরা পেয়ে যাচ্ছি Q ইকুয়াল টু 1/2, তাই তো? এবার কিউ এর মানটা এখানে বসাও, তাহলে কি পেয়ে যাচ্ছি? P ইকুয়াল টু 1 - Q। আর কিউ এর মান যেহেতু 1/2, মানটা পুট করলাম, তো পি এর মান আমরা পেয়ে যাচ্ছি 1/2। তো পি পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। এবার পি এর মানটা এখানে বসাও, তো আমরা পাচ্ছি কত? এন ইন্টু পি এর মান 1/2, তাহলে এটা ইকুয়াল টু কত? 3। তাহলে আমরা এখানে এন এর মান কত পেয়ে যাচ্ছি? 2 × 3 মানে 6। যখনই আমরা এন পি কিউ পেয়ে গেলাম, আমরা খুব সহজে কিন্তু দ্বিপদ বিভাজনটি পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? আমরা এই লাইনটা লিখি, এক্স সমসম্ভব চলক একটি দ্বিপদ বিভাজন মেনে চললে দ্বিপদ বিভাজন মেনে চলে কেমন? এক সমসম্ভব চলক একটি দ্বিপদ বিভাজন চলে, তার এক সংখ্যক সাফল্যের সম্ভাবনা, তার এক্স সংখ্যক সাফল্যের সম্ভাবনা পি অফ এক্স হলে আমরা কিন্তু পি অফ এক্স খুব সহজে পেয়ে যাচ্ছি। স্যার তাহলে পি অফ এক্সের সূত্র কি? সূত্র হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে আমরা জানি এক্সের মান কি হবে? এক্সের মান হবে 0, 1, 2, 3, 4 চলছে আপ টু এন অবধি। এবার আমরা মানগুলো পুট করি। যখন মানগুলো বসাবে দেখো এন এর মান 6 রয়েছে, তাহলে 6cx, পি এর মান কত? হাফ, তাহলে হাফের পাওয়ার কত? এক্স। কিউ এর মান কত? হাফ, তাহলে হাফের পাওয়ার কত? এন। এন এর মান তো 6, তাহলে 6 - x। আর এখানে আমরা এক্সের মান কি লিখব? 0, 1, 2 চলছে এরকম লাস্টে 6 অবধি। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? 6cx। এবার বেস একই, পাওয়ারটা যোগ করো, পাওয়ারটা যোগ করলে আমরা পাচ্ছি কি? হাফের পাওয়ার 6 মানে কত? 1/2 এর পাওয়ার 6। অবশ্যই এখানে এক্সের মান কি পাচ্ছি? 0, 1, 2, 3, 4, 5 আর লাস্টে 6 অবধি। কেন? কারণ এখানে 6 দেখতে পাচ্ছি তাই। এবার কি চেয়েছে দেখি প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে পি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 5 কত? পি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 5 এর মান চেয়েছে। এটা সমান কত? তো একটা তোমার তথ্য দিয়ে রাখি সবাইকে, একটু দেখে নাও প্রত্যেকে। এই যে আমরা মান পেলাম না 0, 1, 2, 3, 4, 5, 6 এক্সের মানগুলো, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, পি অফ 0 প্লাস পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5 প্লাস পি অফ 6 কেমন? এই সবটার যোগফল আমরা কিন্তু 1 পাই। কেমন? তুমি যদি মানগুলো পুট করো না, এক্সের মান 0 পুট করো, প্লাস এক্সের মানটা 1 পুট করো,
প্লাস এক্সের মানটা 2 পুট করো, এরকম করে 6 অবধি পুট করবে, আর সবটা যোগ করলে তার রেজাল্ট কিন্তু অল টাইম 1 পাবে। এটা কিন্তু মাথায় রাখবে সবাই। কেন বলো তো? কারণ এর মাধ্যমে না আমরা কিছু ক্যালকুলেশান একটু সহজে করতে পারবো। স্যার কোন ক্যালকুলেশান? দেখো এখানে আমাকে বলেছে পি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 5, তো তার মানে তোমরা নিশ্চয়ই কী করবে? স্যার 5-এর সমান বা তার থেকে ছোট, 5-এর সমান বা তার থেকে ছোট, ছোট মানে কত? ছোট মানে পি অফ 4 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 1 প্লাস পি অফ 0। মানে ভাবো তোমাকে কতবার মান পুট করতে হচ্ছে। ক্লিয়ার? কিন্তু লক্ষ্য করো তো আমরা কি লিখতে পারি? স্যার দেখুন না, পি অফ 0 থেকে শুরু করে 5 অবধি, কেমন? এইটি সমান কত? এইটি সমান হচ্ছে 1 মাইনাস পি অফ 6, 1 মাইনাস পি অফ 6 কি লিখতে পারি? কারণ আমরা জানি যে পি অফ 0 প্লাস পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5 প্লাস পি অফ 6 ইকুয়াল টু কত? 1। তাহলে পি অফ 5 থেকে স্টার্ট করে পি অফ 0 অবধি এতটার যে যোগফল সমান কত হবে? 1 মাইনাস পি অফ 6। তো ওটা না লিখে ওর পরিবর্তে কী লিখলাম? 1 মাইনাস পি অফ 6। তাহলে আমাদের গণনা অনেক ছোট হয়ে যাবে। কিন্তু মনে করো এখানে মান বসাবে, বসাও, নো প্রবলেম, বাট এটাও ইউজ করতে পারো, খুব সহজে হয়ে যাবে। এবার জাস্ট আমরা মানটা পুট করছি 1 মাইনাস পি অফ 6। তো পি অফ এক্স মানে এটা, তাহলে পি অফ 6 কত হবে? 6 ইন্টু 1/2 এর পাওয়ার 6। তো আমরা আলটিমেটলি কী পেলাম? 1 মাইনাস, দেখো এখানে 6 1 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কী পাচ্ছি? 1/2 এর পাওয়ার 6। যদি আমরা একটু গণনা করে ফেলি তো আমরা 2 এর পাওয়ার 6 মানে পাচ্ছি কত? 1/64। তার মানে কত? 1 মাইনাস 1/64, তার মানে পেয়ে যাচ্ছি 63/64। ব্যাস এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ক্লিয়ার? সরি, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 1 মাইনাস 1/64 মানে 63/64। ব্যাস লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 57 আর 67, একই অঙ্ক রয়েছে দুটো, কেমন? মানে ওই দুটো পেজে একটাই অঙ্ক রয়েছে, সেম অঙ্কই। কি বলেছে? যদি এক সমসম্ভব চলক একটি দ্বিপদ বিভাজন মেনে চলে যার মধ্যক 4 ও ভেদমান 2, তাহলে এর মান চেয়েছে। তো এক কাজ করো, মধ্যক আমাদের বলে দিয়েছে কত? 4, তার মানে কি? এনপি ইকুয়াল টু 4। ভেদমান বলে দিয়েছে 2, তার মানে এনপি কিউ ইকুয়াল টু 2। আর প্রত্যেককে বলেছিলাম যে এই ইনফরমেশান দেওয়া থাকলেই পি প্লাস কিউ ইকুয়াল টু 1 লিখে দেবে। টার্গেট এনপি কিউ এর মানটা বের করা। তো আমি যদি এনপির মান 4 এখানে পুট করি তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পেয়ে যাচ্ছি 4Q, এটা ইকুয়াল টু কত? 2। এখান থেকে আমরা খুব সহজে কিউ পেয়ে যাচ্ছি, 2/4 মানে কত? 1/2। এবার কিউ এর মানটা এখানে পুট করো, 1 মাইনাস 1/2। তো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 1/2। তো পি এর মান পেয়ে গেলাম। এবার পি এর মান এখানে পুট করো, তাহলে এন ইন্টু কত? 1/2, এটা ইকুয়াল টু 4। তাহলে আমরা এন এর মান পেয়ে যাচ্ছি কত? এন এর মান পাচ্ছি 4 2 8। যখনই এনপি কিউ পেয়ে গেলাম আমরা কিন্তু খুব সহজে দ্বিপদ বিভাজনটি পেয়ে যাচ্ছি। কেমন? তো মানগুলো বসাই এখানে। স্যার এন এর মান কত? এন এর মান 8, তাহলে 8cx। পি এর মান কত? 1/2, 1/2 এর পাওয়ার x। কিউ এর মান কত? 1/2, তো 1/2 এর মান পাওয়ার 8 মাইনাস x, যেখানে x এর মান কত? 0 1 2 3 4 চলছে, লাস্টে 8 অবধি। এবার যদি গণনা করি 8cx বেশ একই পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 1/2 এর পাওয়ার 8 থাকছে, মানে 1/2 এর পাওয়ার 8। আমরা এটা পেলাম। অবশ্যই আমরা লিখবো এখানে কি? স্যার এক্স এর মানটা তাহলে কি জানেন? এক্স এর মানটা 0 1 2 3 4 চলছে, লাস্টে 8 অবধি, কারণ আমি মাথায় 8 দেখতে পাচ্ছি তাই। এবার চেয়েছে কি? চেয়েছে পি অফ mod of x minus 4 লেস দ্যান অর ইকুয়াল টু 2, কেমন? এর মান চেয়েছে। স্যার মড দেখে তো ভয় পেয়ে গেলাম, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা করব কি? মড, যেমন দেখে নাও, মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে
-2 আর +2 কেমন, -2 আর +2 এর মধ্যে কী রয়েছে, এক্স রয়েছে। তো ঠিক একই রকম মডের মধ্যে কিছু থাকা মানে কি, মানে বুঝে গেলাম যে -2 আর +2 কেমন, ওর মধ্যে কে রয়েছে, ওর মধ্যে মডের মধ্যে যা আছে সে রয়েছে। ক্লিয়ার? এবার আমি এখানে শুধু এক্সকে দেখতে চাই, তাই সবার সঙ্গে আমি 4 অ্যাড করে দিচ্ছি। যদি 4 অ্যাড করি তাহলে কি পাবো দেখো, যদি ওর সঙ্গে 4 অ্যাড করি তাহলে 2 পাচ্ছি, ওর সাথে 4 যোগ করলে এক্স পেয়ে যাচ্ছি, ওর সাথে 4 যোগ করলে 6 পেয়ে যাচ্ছি। আশা করছি এ অবধি নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এবারে আমরা যদি এটাকে একটু ভাঙার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি দেখো, এক্সের মানটা বলেছে 2-এর সমান বা তার থেকে বড়, 6-এর সমান বা তার থেকে ছোট। এটা মানে তো এটা, তাই না? দেখো P(2) প্লাস P(3) প্লাস P(4) প্লাস P(5) প্লাস P(6) কি তাই তো? কারণ দেখো আমাকে বলেছে 2-এর সমান বা তার থেকে বড়, বড় মানে কি 3, 4, 5 চলছে এরকমভাবে, 6-এর সমান বা তার থেকে ছোট, তার মানে কি 2 থেকে শুরু করে 6 অবধি। এবার আমি এই মানগুলো পুট করব। তো মানগুলো বসানোর আগে একটা কাজ করি না, 1, 2, 3, 4, 5 জায়গায় আমাকে কিন্তু মানটা পুট করতে হচ্ছে। তো আমরা একটা ট্রিক্স জানি। স্যার ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 0 থেকে 8 অবধি, মানে P(0) প্লাস P(1) প্লাস P(2) প্লাস P(3) প্লাস P(4) প্লাস P(5) প্লাস P(6) প্লাস P(7) প্লাস P(8) কেমন, এটা ইকুয়াল টু 1। 0 থেকে শুরু করে 8 অবধি রেজাল্ট আমরা 1 পাই। তো 2 থেকে স্টার্ট করে 6 অবধি, তাহলে এটা সমান কত পাবো আমরা? তাহলে এটা সমান পাবো 1 মাইনাস বাকিটি, ঠিক কিনা? আমি পাবো কি 1 মাইনাস বাকিটি, তার মানে আমি লিখতে পারি এখানে 1 মাইনাস বাকি কী কী পড়ে থাকলো সবগুলোকে ওই পারে পাঠাও, তাহলে P(0) একটা ব্র্যাকেটের মধ্যে লিখি P(0) উপরে গেলে প্লাস P(1), স্যার প্লাস কেন দিলেন? কারণ সামনে একটা ব্র্যাকেট নিয়ে নিয়েছি তাই, এটাকে ওই পারে নিয়ে যাও, প্লাস P(7) প্লাস P(8). আবার কেউ এটাও বলতে পারো স্যার এখানে তো 4 বার মান বসাতে হচ্ছেই আর ওখানে 5 বার বসাতে হচ্ছে, কি এমন বেশি পার্থক্য থাকলো স্যার? তার চেয়ে বরং আপনি এখানে না বসে ওখানে বসান, হ্যাঁ তাও চলবে, তোমার যেটা ইচ্ছা। যদি এখানে 2 জায়গায় মান বসাতে হতো একটা ব্যাপার ছিল, তাই না? তো চলো নো প্রবলেম, তোমরা এটা ধরে বাড়িতে করবে নিজেরা। যেহেতু কোনো পার্থক্য পেলাম না, মাত্র 5 বার আর মাত্র 4 বার মান বসানোর ব্যাপার রয়েছে, তাই ওখানে মানটা বসাই, কেন আর আমি এত পরিশ্রম করব? তো মানটা লিখি। তো P(2) তাহলে কি লিখবো? 8C2/2 P(3) কত হবে? P(3) 8C3/2 P(4) 8C4/2 P(5) মানে কত? 8C5/2 আর P(6) 8C6/2 তো আমরা যদি কমন নিয়ে নিই 1/2 তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি 8C2, তাই না? তো ক্যালকুলেশনগুলো করে নিই। তো 8C2 এটা মানে পাচ্ছি আমরা 28 প্লাস 8C3, তো 8C3 মানে পাচ্ছি 56, 8C4, তো 8C4 মানে পাচ্ছি 70, 8C5 মানে পাচ্ছি 56, আর 8C6 মানে পেয়ে যাচ্ছি আমরা 28। যদি আমরা সবটাকে যোগ করি তাহলে কি পাচ্ছি? 28 প্লাস 56 প্লাস 70 প্লাস 56 প্লাস 28 যোগ করলে পাচ্ছি আমরা 238, আর নিচে 2 আমরা পাচ্ছি কত? 256। তাহলে
238 ভাগ 256 সমান পাচ্ছি আমরা 119/128 প্লাস যা পেলাম এটা হচ্ছে রেজাল্ট। আশা করছি বুঝতে পেরেছ, লিখে নাও ঝটপট। এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 20, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সবাই স্টার মার্ক দিয়ে রাখবে। আর তোমাদের বলে রাখি, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাড়াতাড়ি, কারণ ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ এবিটি এর চ্যাপ্টারগুলো একটা একটা করে ওয়ান শট আকারে তোমাদের সামনে দিয়ে থাকবো। তো দেখো কি বলেছে, কোনো দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি। মনে রাখবে, তোমাদের কিন্তু অনেক সময় এমসিকিউ কোশ্চেন থাকে যে একটা দ্বিপদ বিভাজনের প্যারামিটারগুলো কী কী, 4টা অপশান দিয়ে দেবে। তো মাথায় রাখবে একটি দ্বিপদ বিভাজনের প্যারামিটার এন আর পি কেমন, যাই হোক বলে দিয়েছে আমাদের। দেখাও যে বিভাজনের সমক পার্থক্য এর চেয়ে বেশি হতে পারে না, মানে আমাকে প্রমাণ করতে বলেছে যে সমক পার্থক্য ওর চেয়ে বেশি হতে পারে না। তার মানে কি, ওর সমান হবে বা ওর থেকে ছোট হবে, তাই না? ওর সমান হবে বা ওর থেকে ছোট হবে। আমাদের মেন কথা এটা প্রমাণ করতে বলেছে, এখন তোমরা বলবে স্যার সমক পার্থক্য মানে কি? তো একটু বলে রাখি, সমক পার্থক্য মানে হচ্ছে √ ভেদমান। কেমন? √ ভেদমান, এটা হচ্ছে সমক পার্থক্যের সূত্র। তো চলো আমরা ওটাকে টার্গেট নিয়ে এগোই। তো আমরা এক কাজ করছি, ভি এর পরিচয় কি? ভি এর পরিচয় হচ্ছে দ্বিপদ বিভাজনের ভেদমান। কেমন? দ্বিপদ বিভাজনের ভেদমান। আর আমরা জানি প্রত্যেকে যে ভেদমানের সূত্র কি হয়, NPQ, তাই না? NPQ আগের অঙ্কে দেখলাম। আচ্ছা, এবার এক কাজ করি, এই যে কিউ আছে না, আমরা তো প্রত্যেকে জানি P + Q = 1, তাই না? তো আমরা এখানে কিউ এর জায়গা থেকে লিখছি 1 - P। স্যার এটা কেন লিখলেন? কারণ আমরা প্রত্যেকে জানি যে P আর Q যোগ করলে আমরা 1 পাই, তাহলে Q সমান কত? 1 - P। এবার যদি আমরা একটু মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি? NP - সবটাকে এবারে নিয়ে আসি, আনলে কি পাচ্ছি? NP² মাইনাস কত? NP প্লাস ভি সমান কত? 0। আচ্ছা বলো তো আমরা কি পেলাম? আমরা পি এর একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, তাই না? যা পি এর একটি দ্বিঘাত সমীকরণ। শুধু তাই নয়, আমরা কিন্তু এই দ্বিঘাত সমীকরণ থেকে না যে পি এর মান পাবো, ওই পি এর মান কিন্তু অবশ্যই বাস্তব পাবো। ক্লিয়ার? পি এর মান বাস্তব। ক্লিয়ার? পি এর মান আমরা বাস্তব পাবো। স্যার কেন বাস্তব পাবো? কারণ পি তো প্রবাবিলিটি, সাফল্যের সম্ভাবনা। আর সম্ভাবনার জন্য আমরা জানি কি পি এর মান 0 থেকে বড় বা সমান হয় আর 1 থেকে ছোট বা সমান হয়। তাই ওই মান কাল্পনিক পেতে পারি না, কেমন? ওই মান কিন্তু বাস্তবই পাবো আমরা। আর যেহেতু পি এর মান বাস্তব পাবো, তোমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে কি পড়েছিলে? যদি আমরা কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব পাই, তাহলে তার যে নিরূপক সেটা কি হবে? সেটা হবে > 0। তাহলে আমি বলতে পারি এখান থেকে, স্যার যেহেতু পি এর মান বাস্তব, আর বাস্তব হওয়ার জন্য এই দ্বিঘাত সমীকরণের যে নিরূপক মানে কি? B² - 4AC। পি এর সহগ কত? -n। তাহলে B² - 4 ইন্টু এখানে a মানে কত? P² এর সহগ, আর C মানে কত? V। তাহলে B² - 4AC এটা কি হবে? > 0 হবে। একটাকে উপরে পাঠাই আমরা, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এদিকে n²। এটাকে ওই পারে পাঠালে কি পাচ্ছি? > 4nV। চলো আমি একটু এই সাইডে করি বিষয়টাকে। আমি এই পার্টটাকে আগে লিখি 4nV, তাহলে কি হবে? <= আমি যদি ঘুরিয়ে দিলাম মুখটাকে, তাহলে এটা কত পাচ্ছি? n²। এবার যদি কাটাকাটি করো, দেখো n তো পজিটিভ একটা সংখ্যা,
তাই এন এপার ওপার কাটলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 4v, এটা লেস দ্যান অর ইকুয়াল টু এন। তাহলে ভি কত পাচ্ছি? ভি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু n/4। ক্লিয়ার? তাহলে আমি ভি পেয়ে গেলাম। তাহলে ভি কত পেলাম? ভি আমরা পেয়ে যাচ্ছি লেস দ্যান ইকুয়াল টু n/4। এবার আমার দরকার কি? আমার দরকার হচ্ছে সমক পার্থক্য। তোমরা বলবে স্যার এখানে ভি এর পরিচয় তো ভেদমান, তো আমরা ভেদমান প্রমাণ করে ফেললাম লেস দ্যান অর ইকুয়াল টু n/4। অনেক সময় না আমাকে এটাও প্রমাণ করতে দেয়, অনেক সময় আমাকে প্রমাণ করতে দেবে কি, হয়তো এটা না প্রমাণ করতে দিয়ে বললো প্রমাণ করো ভেদমান n/4 এর চেয়ে বেশি হতে পারে না। তার মানে কি প্রমাণটা এখানে শেষ। কিন্তু আমাকে সমক পার্থক্য বলেছে, তাই উভয় পক্ষে আমি রুট নিয়ে নিচ্ছি। এপারে রুট নিচ্ছি, তো রুট ভেদমান লেস দ্যান অর ইকুয়াল টু ওপারে রুট নাও, রুট ওভার n/4। আর প্রত্যেকে জানো তোমরা রুট ওভার ভেদমান মানে কত? সমক পার্থক্য। তা লিখছি কি? সমক পার্থক্য লেস দ্যান অর ইকুয়াল, সেপারেট করে দাও, লবে পাচ্ছি কি রুট এন, আর রুট 4 মানে কত হয়? 2। তো আমি প্রমাণ করে ফেললাম যে সমক পার্থক্য রুট n/2 এর থেকে বেশি হতে পারে না, মানে কি তার সমান হবে বা তার ছোট হবে। ব্যাস এই হলো তোমাদের দ্বিপদ বিভাজন এই চ্যাপ্টারের এবিটিএ 2025 সালের যতগুলো 4 মার্কের প্রশ্ন ছিল তার পুরো সলিউশন। আশা করছি বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে হাজির হব। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য। পাশাপাশি তোমরা কিন্তু নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টটাকে কিন্তু সবসময় নিজের সঙ্গে রাখবে, পরীক্ষা পর্যন্ত খুব তোমাকে হেল্প করবে। যাতে তোমরা এদিক ওদিক না খোঁজো আবার আমার ভিডিওগুলোকে, তাই এক জায়গায় সাজানো গোছানো অবস্থায় আমি সেখানে রেখে দিয়েছি। যারা মনে করছো যে আমাদের অ্যাপে যুক্ত হবে, তারা অ্যাপটা ইনস্টল করে নেবে, সেখানে গিয়ে তোমার যুক্ত হয়ে যাবে। সেখানে তোমরা ক্র্যাশ কোর্স বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স পেয়ে যাবে। এমনকি এবিটি এর যে কোর্স এটাও পেয়ে যাবে। বিশেষ কিছু টপিক বা তথ্য তোমরা সেখান থেকে পাবে। কি কি পাবে তার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কোর্সের, সেখানে গিয়েও জানতে পারবে। তবে তোমাদের জন্য সবার কথা ভেবে আমরা এবিটি এর যে সলিউশন সকলের জন্য কিন্তু নিয়ে আসছি আমরা এই চ্যানেলে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।